এত কোটি টাকার সম্পত্তি, যেগুলো অলরেডি ইডি সিবিআই ইডি স্ক্যানারে তো রয়েছে, এই সম্পত্তিগুলোর মালিককে? দেখুন, লিপস অ্যান্ড বাউন্স একটা ইনকর্পোরেটেড কোম্পানি, সো ফার আই নো। সেখানে যারা যারা ডিরেক্টর আছেন, যাদের নাম রয়েছে অ্যাজ ডিরেক্টরস, দে আর দ্য ওনার। আমাকে একটু বলবেন যে এই কোম্পানিটার আসল ব্যবসাটা কি? দেখুন, আমি তো এটা মানে খুব ডিটেলসে আমি জানি না ইনফ্যাক্ট, বাট অ্যাপারেন্টলি যেটা বলা হতো, লিপস অ্যান্ড বাউন্স নাকি জল ম্যানুফ্যাকচার করতো। মানে একজন দুধে আইপিএস অফিসারের চোখ ফাঁকি দেবে এরকমটা হয় নাকি রাজ্যের কোনো ঘটনা? দেখুন, সেই চোখে তো আপনি এতদিন মানে রায়গঞ্জে যেদিন আপনি রেজিগনেশন দিয়ে আসলেন সেই দিন পর্যন্ত তো আপনার ওই পথটা ছিল এবং ওটা তো আপনি দেখেছেন। আপনি মানে এটা অ্যাবসলিউটলি সাউথ বেঙ্গল সেন্ট্রাল একটা বিষয়। উত্তরবঙ্গে যদি কিছু আপনি বলেন হয়তো আমি ডিটেলসে বলতে পারি একটু বেশি। হ্যাঁ, লিপস অ্যান্ড বাউন্স মানে একটা জলের, আমি এই জন্য আপনার কাছে জিজ্ঞেস করলাম, অস্বাভাবিকতা তো আছেই। জল সাপ্লাই করে এত কোটি টাকার সম্পত্তি অসম্ভব। মানে এটা এখানে কি করে সম্ভব? অলরেডি লিপস অ্যান্ড বাউন্সের প্রচুর সম্পত্তি ইডি অ্যাটাচ করে দিয়েছে। ইডি কখন অ্যাটাচ করে? যখন সেই সম্পত্তির যে সোর্স আছে সেই সোর্সটা ডিসক্লোজ করে না। তো আমার এটা নিয়ে কোনো গেনসেইং নেই যে লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি, সেই সম্পত্তিকে অ্যাকাউন্ট ফর করা যায়নি, নাম্বার ওয়ান। কোনো যদি অ্যাকাউন্ট ফর করা যেত যে হ্যাঁ আমি এই সোর্স থেকে এই টাকাটা পেয়েছি, তাহলে কিন্তু সমস্যাটা হতো না। সমস্যাটা এই কারণেই হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সে আর একটা ডুবিয়াস কাজের মধ্যে যুক্ত হয়ে পড়েছিল। তা প্রমাণই হচ্ছে তাদের একাধিক মানে অ্যাসেটকে ফ্রিজ করে দেওয়া, এবং আমার মনে হয় কলকাতা হাইকোর্টের কোনো জাস্টিস এটা নিয়ে একাধিক অবজারভেশনও দিয়েছেন। এটা নিয়ে দের ইজ নো ডাউট। আমি যেটা বললাম জানি না, মানে জানি না, আপনি যদি বলেন যে তার এভরি ডিটেলস আমি জানি না, কিন্তু যেটুকু জানি সেটা খুব স্পষ্ট। লিপস অ্যান্ড বাউন্স ইজ এ কোম্পানি, সেই কোম্পানিটা ডেফিনেটলি ইলিগাল কাজের সঙ্গে যুক্ত ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বেশ, মানে একদম কমপ্লিট আনসার আপনার। একজন ফুল টাইম রাজনীতিবিদ, তার এত অভিযোগ তার বিরুদ্ধে কিভাবে উঠে আসতে পারে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একজন ফুল টাইম রাজনীতিবিদ, এবং তার উত্থান এত র্যাপিডলি আপনি পৌঁছতে পেরেছেন তার কাছে কখনো? না, হি ওয়াজ বিয়ন্ড দ্য রিচ অফ আই থিঙ্ক মোস্ট অফ দ্য পার্সনস। আর আমি তো কখনো 2026 ইলেকশনে জিতিনি, সুতরাং আপনি একজন ক্যান্ডিডেট, কিন্তু আপনি পৌঁছতে পারছিলেন না তার কাছে। আপনি প্রচারে মানে ওই যখন আপনি টিকিট পাবেন তখন আপনি ডেফিনেটলি সবাইকে মিট করতে পারেন একবার। তারপরে যদি কেউ প্রচারে আসেন না, স্টার ক্যাম্পেনার মিট করতে পারেন, আদারওয়াইজ ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতে পারতেন? রিচটা কি ওই পর্যন্ত ছিল? দেখুন, প্রথম কথা উনি দলের সুপ্রিমো, দ্বিতীয় কথা উনি মাননীয় মুখ্যমন্ত্রী, অসম্ভব ব্যস্ত। আমাদের মতন লেভেল থেকে ওনাদের কাছে পৌঁছানো যায় না। ওনার কাছে ক্যাবিনেট মন্ত্রীরা পৌঁছতে পারতো কিনা সেটাই প্রশ্ন আমার। আমরা তো অনেক ছোটোখাটো বিষয়। মানে এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, কারণ একজন এমএলএ বা একজন এমপি তো জনপ্রতিনিধি, বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে এটা কবে থেকে শুরু হয়েছিল? আপনি শুরু 2024 থেকেই এটা দেখেছিলেন? দেখুন, আমি একটা কথা বলি, মানে আই ডোন্ট নো যে কবে থেকে শুরু হয়েছিল, কিন্তু 2018-19 পর থেকে যখন থেকে আইপ্যাক ঢুকলো, এর আগে না মানে অনেকটা বেশি আমি শুনেছি, তখন আমি পলিটিক্স করতাম না, হয়তো পলিটিক্স করতাম, তাদেরকে শুনেছি অ্যাটলিস্ট মাননীয় মুখ্যমন্ত্রী অনেকটা হয়তো অ্যাক্সেসিবল ছিলেন। আইপ্যাক ওনাকে বোঝালো যে আর কোনো সিস্টেম লাগবে না, কারণ আইপ্যাককে ব্যবসা করতে হবে, আমরা সব পারি। কালকেই আমার কাছে আসামের থেকে কিছু লোক, আমার কাছে না, আমাদের দলের সাথে কথা বলতে আসাম তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা এসেছিলেন, তাদেরও একই অভিজ্ঞতা। দুজনের কারোর কাছেই পৌঁছানো সম্ভব ছিল না, তাদের টিএ এরাই সব ডিল করত। তারা সব স্টেটের হেড আসামের, তারা পৌঁছতে পারেনি, কথা বলতে পারেনি। যেখানে পার্টি বলছে আমি এক্সপ্যান্ড করব, পার্টি বলছে আমার লুক ইস্ট পলিসি, সেখানে যারা বসে আছে আসামে তারা ঘন্টার পর ধর্ণা দিয়ে বসে থাকলে একটা দেখা হবে না। তো এই বিচ্ছিন্নতা কেন এলো? তারা বলছে যে আমরা হয়তো কাউকে এনে দিলাম যে একে দলে নিন বা এ ভালো, একে নিন, সাথে সাথে আইপ্যাক ওটাকে টেনে নেবে, কারণ আইপ্যাককে ব্যবসা করতে হবে। এই যে অভিযোগগুলো ওঠে, এই যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা তোলা হয়, এই অভিযোগগুলো বিভিন্ন জায়গা থেকে ওঠে, এবং এটা সব জায়গাকার একটা অভিযোগ যেটা ওঠে যে বিভিন্ন জায়গা থেকে তোলা হয়। যেমন দেবরাজ, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সে যে টাকাগুলো তুলেছে বা যে তোলা তুলেছে সেটা ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে। সত্যিই কি তাই? আপনি কি দেখেছেন এরকম কিছু? দেখুন, ওনাকে ব্যক্তিগতভাবে আমি চিনতাম না, আমি একটা এক্সাম্পল দিলাম, কারণ যেহেতু দেবরাজের বিষয়টা এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক, তাকে সদ্যই অ্যারেস্ট করা হয়েছে। এটা একটা জিনিস খুব পরিষ্কার, এখানে পলিটিক্সে কিছু কিছু জিনিস আর আনরিটেন থাকে, মানে রিড বিটুইন দ্য লাইন্স।
একজন পলিটিক্যাল ফাংশনারি তার পাওয়ার কোত্থেকে আসছে? এই ধরনের কাজ করতে গেলে তার তো একটা প্রোটেকশন লাগে, পুলিশ প্রোটেকশন বা কিছু একটা লাগবে। সেটা তখনই আসবে যখন আপনি টপ লেভেলের সাথে ওয়েল কানেক্টেড হবেন। সবার পক্ষে এটা সম্ভব ছিল না। আপনি যদি বলেন তৃণমূলের সব নেতাই এটা করেছে, আমি সেটা মানব না, সবাই এটা কিন্তু করেন উনি। কিন্তু এই যে বাংলাদেশে টাকা পাচারকারী নেতা বা যার নাম বললেন এই দেবরাজ নাকি, এরা কিন্তু এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, এটা কিন্তু জনতা বলছে। জনতা যে সবটাই এরকম মানে ভুলভাল বলে সেটাও নয়। এটা কখনোই সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত, যে প্রশ্নটা আপনি জানতে চাইছিলেন, যে হাইয়েস্ট লেভেলে ব্লেসিংস না থাকলে, মানে তো আপনাকে অভিযোগ তো যাবেই, জানতে পারছেন না কেউ, তাহলে তাকে সরানো হলো না কেন? আমাদের মালদায় কিছু নেতা ছিলেন যারা 3 বছর 4 বছর ধরে পার্টির পদ আগলে বসেছিলেন। মানে অদ্ভুত ব্যাপার, মানে 2024 সালে মালদাতে তৃণমূল কংগ্রেস 12টা বিধানসভায় 12টাতেই পিছিয়ে ছিল, 12টাতে। তারপরেও কিন্তু কোনো নেতার ওখানে পদ চাইনি। ডেফিনেটলি দে হ্যাড দ্য। এটা কার নির্দেশে সেই অভিষেক? সংগঠন তো উনিই দেখতেন। একটা কথা, এই যে বাংলাদেশের কথা আপনি বললেন, হুমায়ুন কবির মুর্শিদাবাদের, তিনিও ভোটের আগে বাংলাদেশ গিয়েছিলেন। তিনি নিজে বলেছেন যে আমি বাংলাদেশে গেছি, সেখানে এসব কিছু গন্ডগোল হয়নি, এগুলো মিথ্যে রটনা। আমাদেরকে তিনি তার সাক্ষাৎকারে এগুলো বলেছেন। তাহলে এই যে আপনি বাংলাদেশ কানেকশনের কথা বলছেন, তার মধ্যে কি হুমায়ুন কবিরও আছেন? তখন তিনি নতুন দল গঠন করেননি, তখন তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়কই ছিলেন। দেখুন, এখানে দুটো আসপেক্ট আছে। হুমায়ুন কবির বাংলাদেশ যেতেই পারেন, বাংলাদেশে যাওয়া সমস্যার কিছু না, আমারও যাওয়ার ইচ্ছে রয়েছে, কিন্তু আমি যখন যাইনি, কিন্তু মানে যেতে পারিনি কখনো। বাংলাদেশে খুব ভালো সিনেমা বানানো হয়, খুব ভালো লেখালেখি হয়, তো বাংলাদেশের অনেক থিয়েটার গ্রুপ থেকেও কথা হয়েছে। হুমায়ুন কবির বাংলাদেশ যাওয়া নিয়ে আমার কোনো, কেউ বাংলাদেশ যেতে পারেন, কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেন পাবলিক ডোমেনে, সেইগুলো না গণতন্ত্রের পক্ষে খুব একটা শোভনীয় নয়। উনি একজন মাল্টিপল টাইম বিধায়ক হয়েছেন। ব্যক্তিগত স্তরে মানে জানি না কেন ওনাকে সবকটা রাজনৈতিক দল ঘুরে ফেলেছেন পশ্চিমবঙ্গের। আমার মনে হয় যে ব্যক্তি হুমায়ুন কবির আর পলিটিক্যাল হুমায়ুন কবিরের মধ্যে একটা পার্থক্য আছে। ব্যক্তি হুমায়ুন কবির একরকম, যতটুকু আমি দেখেছি বিধানসভাতে, আর যখন উনি পলিটিক্যাল কথাগুলো বলেন, এত মানে উচ্চস্বরে এমন কিছু স্টেটমেন্ট করেন যেটা ডেমোক্রেসিতে নেওয়াটাই খুব মুশকিল হয়ে পড়ে। আমার মনে হয় যে ওনার বাংলাদেশ যোগ নিয়ে আমার কাছে কোনো তথ্য নেই, যেটা নেই সেটা আমি জোর করে কাউকে অ্যাসক্রাইব করি না। ওনার বাংলাদেশ যেতেই পারেন, কিন্তু হ্যাঁ, হুমায়ুন কবিরের এই ধরনের বক্তব্য, এইটা আমি কখনোই সমর্থন করি না, যে ওনার একজন এত সিজন পলিটিশিয়ান হয়ে উনি এই ধরনের রেসপন্সিবল বক্তব্য কেন রাখেন আমি জানি না। বেশ খোলামেলা উত্তর আপনার কাছ থেকে আজকে পেলাম। এবং এই যে আজকে আমরা আলোচনা করছিলাম, অনেকক্ষণ ধরে আমরা আলোচনাটা করছি, একটা